এবারের আইএসএল কি মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি দিয়ে শুরু হবে? ভালোবাসার দিনে কি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই? অন্তত যে ড্রাফট সূচি পাওয়া যাচ্ছে আইএসএল এর, তাতে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এবারের আইএসএল হয়তো মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ দিয়েই, ডার্বি দিয়েই, কলকাতা ডার্বি দিয়েই কিন্তু শুরু হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে এটি মোহনবাগানের হোম ম্যাচ হবে, ইস্ট বেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে ক্যাশে গিয়েছে মোহনবাগান আনোয়ার আলীকে নিয়ে। আজ ভিডিওতে এই বিষয়গুলো থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। যারা অনেকদিন থেকেই বলছেন যে একই কথা চর্বিত চর্বণ হচ্ছে, তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল। তো প্লিজ তারাও দেখবেন, যারা আমার কঠোর সমালোচক। সমালোচনা করুন, ঠিক আছে, ভাষা ঠিকই আছে, আমারও বেশ ভালো লেগেছে, কারণ আমারও মাঝে মাঝে সমালোচনা শোনার দরকার রয়েছে নিজের কাজকে আরো ভালো করার জন্য। তবে কেউ খিস্তি খেউরি করবেন না, এটা আমার পছন্দ নয়। কারণ এই ভিডিও অনেকেই দেখেন, ছোট বড় সবাই মিলে দেখেন। তো প্লিজ সেটা বজায় রাখবেন, এটাই আশা করব। সমালোচনা করুন, ভুল ভ্রান্তি হলে বা একঘেয়েমি লাগলে বলতেই পারেন, কারণ আপনারা সেটা বলছেন মানে আমি ধরে নেব যে আপনারা আমার শুভাকাঙ্ক্ষী। খারাপটা সেই বলতে পারে যে প্রকৃত বন্ধু হয়। প্রকৃত বন্ধু ছাড়া কেউ আপনার খারাপটা ধরবে না। যাই হোক, লেটস স্টার্ট। তো আইএসএল এর ফিক্সচার এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। বেশ কিছু বিষয় নিয়ে এখনো একটু জটিলতা রয়েছে, বিশেষ করে গভর্নিং বডি নিয়ে। যে গভর্নিং বডিটা কি হবে, কারণ সেখানে যে 25 সদস্যের গভর্নিং বডি কথা বলা হয়েছিল, তাতে 14টা টিমের কর্মকর্তারা থাকছেন, পাশাপাশি যে বাণিজ্যিক সংস্থা তারা থাকার কথা, তাদের সদস্যরা, এবং এআইএফএফ এর 3জন সদস্য থাকার কথা। ভেটো দেওয়ার পারমিশন বা ভেটো দেওয়ার অধিকারও কিন্তু এআইএফএফ এরই থাকার কথা বলে বলা হয়েছিল, কিন্তু তাতে বেঁকে বসে আইএসএল ক্লাবগুলো, তারা এটাতে রাজি নয়। ফলত এখন নতুন করে আবার কিছু পরিকল্পনা করা হয়েছে, যেখানে ভেটো দেওয়ার অধিকার থাকছে না এআইএফএফ এর, সেক্ষেত্রে ক্লাবগুলোরই থাকবে বরং ভেটো দেওয়ার অধিকার। এবং আরও বেশ কিছু চেঞ্জেস করা হয়েছে, যে নিয়মাবলীটা কি হবে, গভর্নিং বডির কাজ ফাংশন কি হবে, সেটা নিয়ে আজকেই চিঠি দেওয়ার কথা এআইএফএফ এর ক্লাবগুলোকে। আশা করা যায় ক্লাবগুলো এই চিঠিটা পাওয়ার পরে তারা বিষয়টি মেনে নেবেন, এবং তারপরে টিভি রাইটস নিয়ে তো ইতিমধ্যেই তারা টেন্ডার ছেড়েছে, যে কে বা কারা দেখাবে, কোথায় দেখাবে। তো আশা করা যায় আর 2-1 দিনের মধ্যে আইএসএল এর ফিক্সচার ঘোষণা হয়ে যেতে পারে। এই আশা করে বাঁচতে হবে। আমি ভেবেছিলাম সোমবার হবে, হলো না। আজকে মঙ্গলবার। আজকে যদি চিঠিগুলো পেয়ে ক্লাবগুলো সম্মতি জানিয়ে দেয় যে তারা রাজি আছে এই শর্তে, তো লেটস স্টার্ট হয়ে যাবে, হয়তো ফিক্সচারটা কাল পরশুর মধ্যে চলে আসবে। আমার কিন্তু হাইলি মনে হচ্ছে যে এই সপ্তাহের মধ্যে ফিক্সচার হয়ে যাবে। তো ড্রাফট একটা ফিক্সচার মোহনবাগান ইস্ট বেঙ্গলকে পাঠানো হয়েছিল, তাতে দেখা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ দিয়েই ওপেনিং হচ্ছে আইএসএল, সেটাই শুরুতে রাখা হয়েছিল। গত কয়েকটা টুর্নামেন্টে এই প্রবণতা দেখা যাচ্ছে যে হয় নকআউট পর্বে গেলেই বা এনিহাও একটা জোড়াতালি দিয়ে হোক বা যাই হোক করে দিয়ে, নিয়মের তোয়াক্কা না করেই মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ ফেলে দেওয়া হচ্ছিল, ডুরান্ট বলুন বা অন্যান্য টুর্নামেন্টে বলুন। সেটা করার কারণ হচ্ছে ডার্বি হলে মানুষজন দেখতে যাবে, পয়সা করি আসবে প্রচুর, এবং ওই হাইপটা তুলে দেওয়া যাবে। শুরুতেই যদি ডার্বি হয়ে যায় তো ফুটবল হাইপটা তুলে দেওয়া যাবে, এরকম একটা পরিকল্পনা যারা এই টুর্নামেন্টগুলো আয়োজন করছেন, আয়োজকরা করছেন। তো তেমনি এক্ষেত্রেও আইএসএল এর ক্ষেত্রেও এরকমই একটা পরিকল্পনা আপাতত করা হয়েছে বলে জানা যাচ্ছে, যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ অর্থাৎ কলকাতা ডার্বি দিয়ে আইএসএল শুরু হতে পারে 14 তারিখ, ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডেতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই করতে নামবে মাঠে। কিন্তু এতে সমস্যা রয়েছে, তাই দুই প্রধানই কিন্তু রাজি নয় বলেই শোনা যাচ্ছে। প্রথমত এই ম্যাচটা মোহনবাগানের হোম ম্যাচ বলা হচ্ছে, তাতে ইস্ট বেঙ্গল রাজি নয়, কারণ হোম ম্যাচ হলেই কিছু পয়সা করি আসার একটা চান্সেস থাকে টিকিট বিক্রির মাধ্যমে। তো ইস্ট বেঙ্গল সেটা চাইছে না কখনো যে এটা মোহনবাগানের হোম ম্যাচ হোক। ইস্ট বেঙ্গলও এই ম্যাচটা আয়োজন করতে চায়, তো তারা এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি দুই ক্লাবই জানিয়েছে যে একটা টুর্নামেন্টের শুরুতেই যদি একটা বড় ম্যাচ খেলা হয়ে যায়, তাহলে তাতে যে টিমটা হারবে তার তো মনোবল একেবারে মানে ড্রপ করে যাবে। একটা টুর্নামেন্ট শুরুই হবে মনোবলটাকে ডাউন করিয়ে দিয়ে, কারণ 13টা ম্যাচ খেলতে হবে।
তো শুরুতেই যদি এরকম একটা ম্যাচ খেলতে হয় তাদেরকে, যেই হারুক, সেটা মোহনবাগান হোক বা ইস্ট বেঙ্গল হোক, তাদের মনোবল তলানিতে গিয়ে ঠেকবে, টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোটা চাপ হয়ে দাঁড়াবে। এটা একটা কারণ। আরো কারণ হচ্ছে যে একটা টুর্নামেন্টের প্রথমেই যদি বড় ম্যাচ হয়ে যায় তাহলে আর টুর্নামেন্টের আকর্ষণটা থাকে না। এটাও তাদের যুক্তি। তারা এটা আইএসএল কর্তৃপক্ষকে, মানে এআইএফএফ কে তারা জানিয়েছেন যে টুর্নামেন্টের শুরুতেই যেন বড় ম্যাচটা না হয়। এবং কে আয়োজন করবে, এমনটা হতে পারে যে দুই টিমকেই বলা হলো যে আপনারা যৌথভাবে আয়োজন করুন। ম্যাচটা হোম অ্যাওয়ে হলেও যৌথভাবে আয়োজনেরও একটা প্রস্তাব আসতে পারে এআইএফএফ এর পক্ষ থেকে, যেহেতু দুটো টিমেরই হোম গ্রাউন্ড হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন। তো দেখা যাক এক্ষেত্রে কি শেষমেশ কি সিদ্ধান্ত দাঁড়ায়। এর পাশাপাশি আপনাদেরকে যেটা জানিয়েছিলাম যে আনোয়ার আলীকে নিয়ে মোহনবাগান, তারা তো এএফএফ কে চিঠি দিয়েছিল, আনোয়ার আলীও চিঠি দিয়েছিল, কারণ মোহনবাগান ফিফা এফসির দ্বারস্থ হয়েছিল, তারা এএফএফ এর কাছে পাঠিয়ে দিয়েছিল। এএফএফ কিছু করছে না, দীর্ঘদিন ধরে বসে আছে, এই ব্যাপারটা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। আনোয়ার আলীও তার আইনজীবীর মাধ্যমে এআইএফএফ কে চিঠি দিয়েছিল যে এটা দ্রুত নিষ্পত্তি হোক, এই যন্ত্রণা নেওয়া যাচ্ছে না, তাতে তার কিছু সম্মানহানিও হচ্ছে। বারবার করে মোহনবাগান সমর্থকরা যে ধরনের কটূক্তি করে তাকে ঘিরে, তো সেটা তার সম্মানহানি হচ্ছে, মানহানি হচ্ছে। তো দ্রুত এর নিষ্পত্তি হোক। তো কোনোটা কিছুতেই এআইএফএফ এর কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ এআইএফএফ তো আইএসএল আই লিগ নিয়ে একটা ল্যাজে গোবরে অবস্থা, তো সেই কারণে তারা আর এই দিকটা দেখছিল না, দেখছেও না। তো মোহনবাগান ক্যাশে চলে গেছে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস, যেখানে এই ক্রীড়াবিদদের ভুল ত্রুটি, তাদের নাম নথিভুক্তকরণ, মানে ট্রান্সফার বা পয়সা কড়ি না পাওয়া, এই সমস্ত কিছুতে তারা আবেদন করেন। এই ক্লাব টিমগুলোও যেতে, মানে টিমগুলোও যেতে পারে। তো আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ হয়েছে মোহনবাগান। এখন দেখা যাক তারা এই বিষয়টি নিয়ে কতদিনের মধ্যে কি বলে, সেক্ষেত্রে এআইএফএফ কে তারা কি হুড়কোটা দেয়, নাকি তারাই এক্ষেত্রে কোনো ডিসিশন নিয়ে নেয়, ডিসিশন জানিয়ে দেয় শুনানি ফুনানি হয়ে। তো সেদিকে আমাদের নজর রাখতে হবে। তবে মোহনবাগানের এই পদক্ষেপ কিন্তু আনোয়ার আলী এতে যথেষ্ট সম্মতিই জানিয়েছে। আনোয়ার আলীর তাতে কোনো অসুবিধে নেই, কারণ সেও চাইছে যে এই ঘটনা দ্রুত একটা নিষ্পত্তি হোক, অযথা টেনে টেনে কোনো লাভ হচ্ছে না। আর হ্যাঁ, আপনারা জানি যে আপনারা কি জানতে চান, ইস্ট বেঙ্গলের বিদেশি কে আসছে, কবে আসছে। এই মুহূর্তে কোনো কথা এখনো পর্যন্ত আর জানা যাচ্ছে না যে বিদেশি কোনো কাউকে কনফার্ম করেছে কিনা। যখনই জানা যাবে, আমি যখনই জানতে পারবো, আপনাদের চেষ্টা করবো সেই সম্পর্কিত আপডেট দিতে। তো দেখা যাক, আপনাদের এবার অপেক্ষা করতে হবে কয়েকদিনের মধ্যে এই ফিক্সচারটা বেরিয়ে আসে। জানি অনেক অপেক্ষা করতে হচ্ছে, আরো কিছুটা অপেক্ষা করুন প্লিজ। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, প্রচুর প্রচুর সমালোচনা করুন। থ্যাংক ইউ।